হ্যালো এভরিওয়ান। জাতি ধর্মের ঊর্ধ্বে আমার দেশ বাংলাদেশ কথাটি যতটুকু সত্যি হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এদেশে চিরকালই সংখ্যালঘুরা বরাবরই নির্যাতিত। ঠিক তেমনই এক অসহনীয় নির্যাতনের ঘটনা নিয়ে আজকের এই ব্লগ। নাটোর বাগাতিপাড়ার পাকা গ্রামের আলোচিত সংখ্যালঘু সাধন চন্দ্র কর্মকার হত্যা মামলার বিগত 10 বছরের কোনো কুল কিনারা হয়নি। প্রশাসনের তদন্ত বিভাগ বদলেছে, প্রশাসনের লোক বদলেছে, একাধিক তদন্ত রিপোর্ট এসেছে, কিন্তু আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। প্রকৃত আসামিকে আড়াল করতে বিপুল অঙ্কের টাকা পয়সার বিনিময়ে প্রকৃত আসামির দ্বারা নিরীহ দিনমজুর, শিক্ষক, মেহনতি সাধারণ মানুষকে এই মামলায় জড়ানো হয়েছে এবং ডাকাত, সন্ত্রাসী, খুনি রফিকুল ইসলাম বরাবরই এই মামলা থেকে লাইমলাইটের বাইরে থেকেছে। এই ঘটনা শুরু করতে গেলে প্রথমে আমাদের 2003-4 সালের বিখ্যাত উমা জুয়েলার্স ডাকাতির ঘটনাকে সামনে নিয়ে আসতে হবে। দুপুর 12টা সাড়ে 12টা বায়তুল মোকাররম মসজিদের পাশে একটি জুয়েলার্স, সেই জুয়েলার্সের দিনে দুপুরে ডাকাতি হল। ডাকাতরা ডাকাতি শেষে 2 জন কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে তাদের মাইক্রোবাসে করে নিয়ে যেতে শুরু করলো। এক পর্যায়ে কাকরাইল মসজিদের আশেপাশে গেলে যানজটে প্রাণ ভয়ে সেই কর্মচারীরা যখন চেঁচিয়ে ওঠে, তখন আশেপাশের লোকজন ডাকাত দলকে ধরে ফেলে এবং দুর্ভাগ্যজনকভাবে ডাকাত দলের সর্দার, তৎকালীন ছাত্রদল নেতা রুহুল আমিন পালিয়ে যান। পরবর্তীতে র্যাবের অভিযানে তিনি ধরা পড়েন। এই রুহুল আমিনের বড় ভাই এলজিডি সার্ভেয়ার রফিকুল ইসলাম একজন চার্জশিটভুক্ত আলোচিত সাধনচন্দ্র কর্মকার অন্যতম আসামি। 2015 সালের 30শে নভেম্বর বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী সাধনচন্দ্র কর্মকারের পরিবারের জন্য একটি ভয়াল রাত্রি। 30শে নভেম্বর ভোরে বাঘা থানাধীন আরানি স্টেশনের ঝিনা রেল মৌজা থেকে বিশিষ্ট আলোচিত জুয়েলার্স ব্যবসায়ী সাধনচন্দ্র কর্মকারের লাশ উদ্ধার করা হয়। কি ছিল এই খুনের পিছনের মোটিভ? কেন করা হয়েছিল তাকে খুন? নাটোর জেলার বাগাতিপাড়া থানার পাকা গ্রামের এলজিডি সার্ভেয়ার খুনি রফিকুল ইসলাম ও তার পরিবারের ডাকাতিকৃত বিভিন্ন সময়ের স্বর্ণ বিক্রির জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের প্রয়োজন হয়ে পড়ে। যেহেতু সাধনচন্দ্র কর্মকার একজন আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, খুনি রফিকুল ইসলাম এবং তার পরিবার প্রথমে তাকে এসব স্বর্ণ বিক্রির জন্য একটি প্রস্তাব দিয়ে থাকে। সাধনচন্দ্র কর্মকার একজন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং মানবিক ব্যক্তি ছিলেন। তিনি এই প্রস্তাবটি ফিরিয়ে দেন এবং এ বিষয়ে পুলিশে যোগাযোগের চেষ্টা করেন, আর এ কারণেই তাকে তার প্রাণ দিতে হয়। তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেন খুনি রফিকুল ইসলাম এবং তার পরিবার। প্রথমে এই মামলাটি যখন দায়ের হয়, তখন 75 থেকে 82 বছর বয়সী 3 জন ব্যক্তিকে আসামি করা হয় খুনি রফিকুল ইসলামের টাকার দাপটে। পরবর্তী সময়ে মামলাটি বিভিন্ন হাত ঘুরে সিআইডি এবং পিবিআই যায় এবং শেষ তদন্তে খুনি রফিকুল ইসলাম এবং তার স্বর্ণ চোরা কারবারের বিষয়টি চার্জশিটে উঠে আসে। খুনি রফিকুল ইসলামের বিভিন্ন অপরাধের ভিতরে সুদের ব্যবসা, ঘুষের থেকে অবৈধভাবে বিপুল পরিমাণের অর্থ উপার্জন এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সম্পৃক্ততা আছে। এই বিষয়ে বিস্তারিত প্রমাণ সহকারে একাধিকবার দুদকে অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে এবং খুনি রফিকুল ইসলামের টাকার দাপটে কখনোই কোনো তদন্ত হয়নি। খুনি রফিকুল ইসলামের সুদের ব্যবসার জন্য এলজিডির অতিরিক্ত পরিচালক এবং রাজশাহীর অতিরিক্ত মহাপরিচালক জিপি চৌধুরীর কাছে একাধিকবার জিআরএস সিস্টেমে লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। খুনি রফিকুল ইসলামের একটি বিশাল বাহিনী রয়েছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। আজ থেকে মাস 3 আগে একজন সংখ্যালঘু ব্যবসায়ী অচিন্ত কুমার পাল, একজন বিকাশ ব্যবসায়ী, উনি দোকান থেকে রাত 10টায় যখন বাড়ি ফিরছিলেন, তার বাড়ির সামনে থেকে তাকে হত্যার চেষ্টা করে মাথায় পিস্তল ঠেকিয়ে তার থেকে নগদ 2 লক্ষ টাকা নিয়ে যাওয়া হয়। এই ঘটনার মূল অভিযুক্ত নাজিম মণ্ডল খুনি রফিকুল ইসলামের ডান হাত হিসাবে পরিচিত। এলাকায় 2 জন চাক্ষুষ সাক্ষী তাকে অস্ত্র হাতে ছিনতাই করা অবস্থায় দেখার পরেও সেই বিষয়ে ভিডিও স্টেটমেন্ট এবং রেকর্ডেড স্টেটমেন্ট দেওয়ার পরেও পুলিশ কোনো অজ্ঞাত কারণে তাদেরকে গ্রেপ্তার করেনি। কারণ 5ই আগস্টের পরে তারা দল বদলে আজকে বিএনপিতে জয়েন করেছে। আজকে তারা বিএনপি, অথচ এরাই 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট এমপি শহীদুল ইসলাম বকুলের পক্ষে বিভিন্নভাবে এলাকার আপামর জনসাধারণের উপরে অসহনীয় নির্যাতন চালিয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আদৌ কি এই সরকার খুনি রফিকুল ইসলামকে বিচারের সম্মুখীন করতে পারবে? যদি খুনি রফিকুল ইসলামের বিচার এই সরকার না করতে পারে, তাহলে হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। হাজারো শহীদের রক্তের উপরে চেয়ারে বসে আসিফ নজরুল স্যার কে খুনি রফিকুল ইসলামের বিচার করবে, এটাই এখন দেখার বিষয়। এই খুনি রফিকুল ইসলামের ঘুষের থেকে অর্জিত বিপুল পরিমাণ কালো টাকা তার ফুফাতো ভাই আমজাদ হোসেনের মাধ্যমে বিভিন্ন সময়ে গ্রামের বিভিন্ন মেহনতি মানুষদেরকে চড়া সুদে ধার দেওয়া হয় এবং সেই টাকা রিকভার করতে গিয়ে অসংখ্য মানুষকে নির্যাতন এবং নিপীড়ন এবং চেকের মামলার সম্মুখীন হতে হয়েছে। এই খুনি রফিকুল ইসলামের ফ্যাসিস্ট ভাই রেজাউল করিম অন্য আরেকজনের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিবন্ধন পরীক্ষায় পাশ করে এখন জামনগর ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে কাজ করছে। আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ করছি, ওনাকে ক্লাস 10-এর বিষয়ভিত্তিক পরীক্ষাও যদি নেওয়া হয় উনি ফেল করবেন। আমি সরকারের কাছে আবেদন করি ওনার নতুনভাবে পরীক্ষা নেওয়া হোক। এই ফ্যাসিস্ট রেজাউল করিম
একটি এজেন্ট ব্যাংক খুলে ফ্যাসিস্ট এমপি আবুল কালাম আজাদ এবং ওহিদুল ইসলাম বকুল এদের বিপুল পরিমাণ কালো সম্পদ হুন্ডি ব্যবসার মাধ্যমে বিদেশে পাচার করেছে। নাটোর জেলার বাগাতিপাড়া থানার পাকা গ্রামটি মাদক এলাকা হওয়ায় বাগা চারঘাট এবং বাগাতিপাড়ার বিশিষ্ট মাদক ব্যবসায়ীদের টাকা এই ব্যাংকের মাধ্যমে যাওয়া হয়। এই বিষয়ে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশকে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে এবং সেই বিষয়গুলো এখনো তদন্তাধীন আছে। আমরা জানতে চাই সেই তদন্তের রিপোর্টে কি আসছে, সেই তদন্ত রিপোর্টে আদৌ কি কোনো অগ্রগতি হয়েছে।